কেন কোনো তদন্ত কেউ করে না? মানে ধরেন এই তদন্তটাও কেউ করলো না, কেন হলো, কিভাবে হলো, কারা জড়িত, আসলেই মানে এর পেছনে বাহিনীগুলো আছে কিনা। এর আগেও বহুবার ডিপ স্টেটের নাম বিভিন্ন জনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে, উপদেষ্টাদের কাছ থেকে শোনা, মানে বিভিন্ন পর্যায়ে শুনেছি, কখনোই কোনো তদন্ত হলো না, কেউ যেন শুনেই না কানে। এরকম আমরা মাঝে মাঝে একটু টকশোতে আলোচনা করি, কিন্তু যারা আসলে ব্যবস্থা নেওয়ার জায়গায় তারা কেউ কানেই শোনে না এই বিষয়গুলো। আপনার কি মনে হয় যে এগুলো মানে কেন কানে তোলে না অথরিটি, নাকি তারাও আসলে এর সাথে যুক্ত এই ডিপ স্টেটের মধ্যে? দেখেন, আমি নিজে যেটা আমি তো আর বলতে পারবো না, আমরা তো এটা বুঝিও না, কারণ ওই ক্ষমতায় থাকলে পরে ওই যে যেটা ফুয়াদ ভাই বলেন, যে ফুয়াদ ভাইয়ের মানে যে সমস্ত কথাবার্তা উনি বলেন, ওর অনেক কিছুই কিন্তু আমার মতের সঙ্গে মিলে না, কিন্তু ওনার সঙ্গে আমি কথা বলতে পছন্দ করি এই কারণে, উনি যা কিছুই বলেন লজিক দিয়ে বলেন। হুম। এই জায়গাটা আমার খুব পছন্দ, যে উনি ওনার একটা লজিক থাকে, সেই লজিকটা দিয়ে উনি বলেন। আমি নিজে লজিক পছন্দ করি, আমিও লজিক দিয়ে বলার চেষ্টা করি। মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে যায়, কিন্তু অন্য ব্যাপার, বয়সের কারণে হতে পারে। তো উনি যে কথাগুলি বললেন, কথাগুলি কিন্তু আসলে আপনি ফেলে দিতে পারবেন না। আমাদের ওই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, ওই সময় ডক্টর ইউনূস ছিলেন, এদের সঙ্গে আরো অনেক উপদেষ্টা ছিলেন, এদের সঙ্গে সাংবাদিক যেমন নুরুল কবির ভাই নিজে বলেছেন, উনি একাধিক উপদেষ্টাকে ফোন করেছেন, করাই স্বাভাবিক। এবং ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর যে দুই একটা মিডিয়ার সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক সবচেয়ে ভালো ছিল, তার মধ্যে তো প্রথম আলো, ডেইলি স্টার পরে পরে না, তাদের সঙ্গে তো ওনার সম্পর্ক খুব ভালো। উনি তো এই পত্রিকাগুলি সম্পাদককে ইন্টারভিউ দিয়েছেন রে ভাই, তো ওনার সঙ্গে তাদের খুব ভালো রিলেশন। তো ওনাদের পত্রিকা যখন আক্রান্ত হয়, তো স্বাভাবিকভাবে ওনারা তো তাদেরকেই প্রথম ফোন করেন। তো ফোন তো তারা করেছেন, তারা অসহায় বোধ করেছেন কেন? মানে তাহলে ওনাদেরও নিয়ন্ত্রণ ছিল না, তাহলে কার নিয়ন্ত্রণ ছিল? এবং ওনাদের যে নিয়ন্ত্রণ, আমার কাছে যে জিনিসটা খারাপ লাগে, জিনিসটা ফয়সাল বললেন না, সেই জিনিসটা হলো যে ওনারা কেন মুখ খোলেন না। আমি মানলাম যে ওনারা তদন্ত করতে পারেন নাই, আমি মানলাম ওনারা আগুন থামাইতে পারেন নাই, তো এখন তো ওনারা মুখ খুলতে পারেন, যে ওই হুম। সময় আমি অমুককে বলেছিলাম, তমুককে বলেছিলাম, হুম। অমুক চুপ করেছিল, তমুক কথা বলে নাই, তো এখন ওনারা মুখ খুলেন না কেন? তার মানে এই লোকগুলোর আরেকটা সমস্যা ছিল। হুম। এই লোকগুলোকে আমি তো সবসময় বলতাম যে ডক্টর ইউনূস যে টিম নিয়ে কাজ করতেছে, এই টিমের ম্যাক্সিমাম লোক বৃদ্ধ এবং অথর্ব, কিছু বোড়া, কিছু বুড়া, আর দুই তিনটা ছোড়া, এদের নিয়ে উনি ক্যাবিনেট বানাইছিলেন, এগুলি মানে কোনো এটা তো কাজের ছিল ডক্টর ইউনূস স্বীকারও করেছিলেন, ডক্টর ইউনূস তো বলেইছিলেন যে আমার এই বিষয়ে তো অভিজ্ঞতা নাই। ফলে তার যে তার একটা নিজের ডিফেন্সে যেটা ছিল সেটা তিনি নিজেই সহজে স্বীকারও তো করে নিয়েছিলেন যে তার তো অভিজ্ঞতা নাই এই মানে বিষয়ে। ওনার মতো লোকের এই স্বীকারোক্তিটা, এটা এত হাস্যকর এবং এত অপরাধমূলক। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আপনি আমাকে বললেন যে মাসুদ কামাল, আপনাকে আমি খুব পছন্দ করি, আপনার উপর ভরসা করি, আপনাকে লোকজন ভালোই জানে, আমি একটা নতুন গাড়ি কিনছি, আমি একটু বাইরে যাবো, আপনি একটু চালান না। তাই বললাম, হুম। আমি তুমি জীবনে গাড়ি চালাইনি। আপনি না না না, আপনি পারবেন, আপনি আমাকে চালাতে দিবেন ভাই। আমি যদি চালাই, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, গাড়ি ভাঙবে, আমার জীবন যাবে, আপনারও জীবন যাবে। এবং ডক্টর ইউনূস ওই কাজটা করছেন। হ্যাঁ, কিন্তু এখানে তো আর উনি পরীক্ষিত ড্রাইভার দেশটা ছিল না, ছিল ডুবাইছেন, কি অপশন উনি হিসেবে নিজে পরীক্ষিত ঢুকছেন। ড্রাইভার? দেখেন, আপনি ভাবেন হাসিনার আমলে ডক্টর ইউনূসকে হাসিনায় 8 তলা পর্যন্ত হাঁটায় তুলছে, তুলছে না, তুলছে। হুম। তখন সাধারণ হাসিনা যা কিছু বলতে দেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে ওনার প্রতি যে যে মায়াটা ছিল, যে ধারণা ছিল যে হাসিনা ওনার মতো একজন বয়স্ক লোক কিরকম ভাবে বেইজ্জতি করতেছে। আমি নিজে ওই হাসিনার আমলে আমি নিজে একাধিক প্রোগ্রাম করছি, আমি একাধিক কন্টেন্ট করছি, যে ডক্টর ইউনূসের সঙ্গে হাসিনা অন্যায় করতেছে, আমি নিজে করছি। এবং সেইগুলি আবার ডক্টর ইউনূস সাহেব ওনার ভেরিফাইড পেজে শেয়ার করছেন, আমি হুম। করছি। কিন্তু কোশ্চেনটা হলো কি, ওই সময় ওনার প্রতি যে মানুষের সিম্পেথিটা ছিল, এখন আছে? আছে এটা? নাই। কেন নাই? নাই হলো ওই কারণে যে যে জিনিস উনি জানেন না, যেটা উনি পারেন না, হুম। সেটা উনি করতে গেছেন, এবং করার সময় উনি কিছুগুলি অযোগ্য লোককে নিয়ে গেছেন, ওনার চেয়ে অযোগ্য লোককে নিয়ে গেছেন। তো এতগুলি অযোগ্য একসঙ্গে হইয়া দেশটার 12টা বাজাইছে, এবং ওনাদেরও 12টা বাজাইছে, জি। ওনাদের জি। ইমেজটা নষ্ট হচ্ছে। আপনার সমালোচনার জায়গা একদমই স্পষ্ট। তদন্ত হয় না, ব্যারিস্টার ফুয়াদ আপনি বলছিলেন আপনিও জানেন কিন্তু বলবেন না। কিন্তু কেন বলবেন না সেটা একটু মানে বললে কি হয়? বললে মানে না, বিষয়টা আলোচনায় আসলে সমস্যা কি? যে কোনো কথা পাবলিকলি বলতে হইলে তো এভিডেন্স দিতে হবে, তাই না? মানে এটা তো একটা কনভারসেশনের বেসিক জায়গা। যে কথা আমি হুম। আপনার সাথে সোফায় বসে বলতে পারবো, কথা চা খেতে খেতে, সেটা তো আমি পাবলিকলি বলতে পারবো না।
কোনো না কোনো ফর্মে আমাকে এভিডেন্স দিতে হবে, এবং বিষয়গুলো খুব সেন্সিটিভ। এটা তো ক্রিমিনাল নেচারের বিষয়। পলিটিক্যাল বিষয়ে ওপিনিয়ন দেওয়া যায়, আমার ওপিনিয়ন আপনার মানতে বাধ্য না। যেভাবে আমরা সারাদিন বিভিন্ন বিষয়ে মতামত দিই, কেউ গালাগালি করে, কেউ মানে, কেউ হাহা দেয়, কেউ পাকিস্তান পাঠায় দেয়, তো মিলায় ঝিলায় এগুলো করা যায়। কিন্তু এইসব ব্যাপার তো সেন্সিটিভ বিষয়। জি। বিষয় হচ্ছে যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রকে নিয়ে খেলা, এগুলো বন্ধ না হতে পারলে যেটা হয়, রাষ্ট্র বড় হয় না, রাষ্ট্র থেমে যায়।